আপনারা শুনছেন সম্বিতা স্টোরিজ। আজ শুনবেন শূন্যতা থেকে শুরু গল্পের দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা দেখেছিলাম ছোট্ট শ্রীময়ী বাবা মাকে হারিয়ে কাকিমার বাড়িতে বহু কষ্টে বড় হয়েছে। তারপর একদিন রাহুলের সঙ্গে তার পরিচয় হয়, তারপর বিয়ে, সন্তান আসে, কিন্তু বিবাহিত জীবন সুখের হয় না। সংসার ছেড়ে বেরিয়ে আসতে বাধ্য হয় সে। এবার শুরু করছি আমরা দ্বিতীয় পর্ব। শ্রীময়ী তখনও জানে না জীবনের সবচেয়ে বড় যুদ্ধগুলো তখনও আসেনি। তবে এবার সে প্রস্তুত। ভেঙে পড়লেও সে আর গুঁড়ো হবে না। কাউকে ধরে বাঁচলে একদিন সে হাত ছেড়ে দিতে পারে, কিন্তু নিজের পায়ে দাঁড়ালে পৃথিবীও বাধা দিতে ভয় পায়। সেই ভোরটা ছিল অন্যরকম। রাতের শেষে একা নয়, কোলে সন্তানকে নিয়ে নিজের ইচ্ছেই বেরিয়ে পড়েছিল শ্রীময়ী। পিছনে ফেলে এসেছিল পরিচিত বাড়ি, সম্পর্ক, সমস্ত নিরাপত্তার ছায়া। কিন্তু তার চেয়ে বড় ছিল যে সিদ্ধান্ত, আর কাউকে কখনো নিজের অস্তিত্বের ভরসা করে বাঁচবে না। শহরের এক পুরানো গলিতে চতুর্থ তলায় এক ভাড়া বাড়ির ঘরে উঠেছিল শ্রীময়ী। ঘর বলতে একটা ছোট্ট রুম, ছোট্ট রান্নাঘর আর একটা ছাদে যাওয়ার সরু সিঁড়ি। সিঁড়ির ধারে রাখা জল ভরা বালতিতে প্রতিদিন সকালে কাপড় কাচত সে। শ্রীনিকা তখন একরত্তি শিশু। নিজের বিছানায় নয়, মায়ের পাশে পেতে রাখা গদিতে ঘুমাতো। তিনবেলা রান্না করা, ঘর মুছে রাখা, বাজার থেকে নিজে চাল ডাল টেনে আনা, সব একাই করত। কিন্তু আশ্চর্য, এই অসহায়ত্বের মাঝেও সে ছিল মুক্ত। এই প্রথমবার আমি কারো অনুমতির অপেক্ষায় নেই। নিজে রান্না করছি, নিজের টাকায় চাল কিনছি, আর মেয়েকে নিজের মতো করে মানুষ করছি। এটাই তো সত্যিকারের সংসার। প্রথম কয়েক সপ্তাহে অনেক অফিসে, স্কুলে, নার্সারিতে গিয়েছিল সিভি নিয়ে। বেশিরভাগ জায়গা মুখ ফিরিয়ে দিয়েছিল, অভিজ্ঞতা নেই, দুপুরে আসতে পারবে না, বাচ্চা নিয়ে সমস্যা হবে। শেষে এক ছোট্ট নার্সারিতে সহকারী শিক্ষিকার কাজ মেলে। মাসিক বেতন মাত্র 4,000 টাকা। কিন্তু সেই টাকাগুলো হাতে পাওয়ার দিন শ্রীময়ীর চোখ ভিজে গিয়েছিল। এই টাকায় ছিল গর্ব, ছিল সম্মান, ছিল আত্মমর্যাদা। প্রতিদিন সকাল 8টায় শ্রীনিকাকে পিঠে বেঁধে নিয়ে নার্সারিতে পৌঁছাতো। বাচ্চাদের পড়াতো, গান শেখাতো, গল্প বলতো। তার নিজের শৈশবের মতো আর কোনো শিশুকে অন্ধকারে না রাখার প্রতিজ্ঞা নিত। এই সময়েই একদিন পরিচয় হয় তরুণ নামের এক যুবকের সঙ্গে। তরুণ এক প্রাইভেট কোম্পানিতে কাজ করত। এক বন্ধুর ছেলের বার্থডে পার্টিতে শ্রীময়ী গিয়েছিল, সেখানেই দেখা। তরুণের চোখে ছিল কৌতূহল, তার মুখে ছিল অদ্ভুত শান্ত হাসি। কথাবার্তায় মনে হয়নি সে করুণা করে কথা বলছে, বরং বুঝতে চেয়েছিল, জানতে চেয়েছিল। কয়েকদিনের মধ্যেই বন্ধুত্ব গাঢ় হয়। এক সন্ধ্যায় তারা লেকের ধারে হাঁটছিল। শ্রীময়ী বলেছিল, আমি একা থাকতে অভ্যস্ত। নতুন সম্পর্ক মানে নতুন বোঝা। আমি আর পারবো না। তরুণ থেমে বলেছিল, সব সম্পর্ক বোঝা নয়, কেউ কেউ আশ্রয় দিতে চায়, নিতে নয়। আমরা একসাথে নতুন শুরু করতে পারি, কিন্তু এইবার শর্ত ছাড়া। তোমার মেয়ে, তোমার অতীত, সবই এখন যেমন আছে তেমনই থাকবে। আমি শুধু পাশে থাকবো, হাতটা ধরে। শ্রীময়ীর ভিতরে তখনও আশঙ্কা ছিল, তবু সে সাহস করে আবার নিজের হৃদয় খুলে দিয়েছিল। হয়তো একটিবারের জন্য বিশ্বাস করতে ইচ্ছে হয়েছিল। তারা বিয়ে করে খুব সাধারণভাবে, দুজন সাক্ষী, একটা ছোট্ট রেজিস্ট্রি অফিসে। এইবার শর্ত ছিল কোনো বড় বাড়ি নয়, কোনো ধুমধাম নয়, শুধু সততা। তরুণের বাড়ির লোক বিয়ে মেনে নেয়নি। তরুণ বলে,
না মানলে না মানুক, আমি কাউকে প্রমাণ দিতে চাই না। শ্রীময়ী মনে করে হয়তো এবার সত্যি করে একটা জীবন শুরু হয়েছে। তরুণ মেয়েটিকে কোলে নিত, গল্প করত, কখনো খাওয়াতো। তরুণের সঙ্গে সম্পর্কের শুরুটা ছিল খুবই সহানুভূতিশীল। সে বুঝতো সহানুভূতি আর প্রেম এক জিনিস নয়, তবুও ভালোবাসা বলে নিজেকে বোঝাতে চেয়েছিল। তরুণের সঙ্গে বিয়ের পরের কিছুদিন যেন এক স্বপ্নের মতো কেটেছিল। বাড়ি ছিল ভাঙা ফ্ল্যাট, কিন্তু গোছানো। তরুণ সকালবেলা অফিসে যাওয়ার আগে একটা মগে চা তৈরি করে দিত শ্রীময়ীর জন্য। মাঝে মধ্যে শ্রীনিকাকে কোলে নিয়ে টিফিন গুছিয়ে নিত। সন্ধ্যায় একসঙ্গে ছাদে হাঁটা, ছুটির দিনে কাছাকাছি কোথাও বেড়াতে যাওয়া, এগুলোই যেন ছোট ছোট শান্তির খণ্ডচিত্র। শ্রীময়ী ভাবতে শুরু করেছিল, এইবার বুঝি মিলল সেই আশ্রয় যে শুধুই দেয়, দাবি করে না। কিন্তু শান্ত জলের নিচে যে ঝড় জমেছিল সেটা সে বুঝতে পারেনি। তরুণের পরিবার বিয়ের খবর শুনেই রেগে যায়। তারা ফোনে বলে, তুই এক ডিভোর্সি মেয়েকে সন্তান সহ বিয়ে করেছিস? ওর অতীত কি? ভবিষ্যৎ কি তোর? এখনো সময় থাকতে ফিরে আয়। তরুণ প্রথমে প্রতিবাদ করেছিল, তবে ধীরে ধীরে সেই প্রতিবাদ থেমে যায়। ফোনে কথা কমে যায়। ছুটিতে বাড়ি যাওয়া শুরু হয় একা একা। আর একদিন বলে বসে, তুমি আমার সাথে থাকো, কিন্তু আমার পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎ না করলেই ভালো। শ্রীময়ী কিছু বলেনি। সে জানতো যে সম্পর্ক সমাজে টেকে না, সেগুলোর ভিতরেই সবচেয়ে বেশি অভিনয় থাকে। তরুণ আর আগের মতো ছিল না। তরুণ অফিস থেকে ফিরে আগে ফোনে মগ্ন থাকে, মেয়ের খোঁজ নেয় না। রাতের খাওয়ার টেবিলে নিঃশব্দতা, যেন কাচের মতো কেটে যেত শ্রীময়ীর বুক। তরুণ কাজের চাপে বদলে যায়, রাত করে ফেরে, কথা কমে যায়। একদিন শ্রীময়ী স্কুলের একটা কাজের জন্য ছুটি নিতে বলে। তখন তরুণ রেগে গিয়ে বলে, তুমি শুধু তোমার দায়িত্ব নিয়েই ভাবো, আমার সমস্যা নিয়ে কোনো ভাবনা নেই। আজ থেকে তোমার অতীত, তোমার মেয়ে, সবই তোমার। তোমারও আমার রাস্তা আলাদা। এই একটুখানি বাক্য যেন ফের একবার চিরে দেয় শ্রীময়ীর হৃদয়। সে বুঝে যায় তরুণ ভালোবাসতো না, বরং তাকে উদ্ধার করার ভাবনাই ভালো লাগতো। আর এখন সেই ভাবনাও শেষ, তাই সম্পর্কও শেষ। শ্রীময়ী জানতো শ্রীনিকাই তার শক্তি। তাই আর কোনো দ্বিধা না করে সে সিদ্ধান্ত নেয় তরুণের সঙ্গে তার যে সম্পর্ক তা বিদায় জানাবে। শ্রীময়ী এবারও একা, কিন্তু এবার সে কান্না করে না। একবার সে লিখে রাখে নিজের প্রতিজ্ঞা। এইবার আর কাউকে নয়, নিজেকেই ভরসা করবে। রাতে মেয়েকে ঘুম পাড়িয়ে বসে সে পড়াশুনো করে। একটা শিক্ষাগত প্রশিক্ষণ কোর্সে ভর্তি হয়। যখন সবাই ঘুমিয়ে পড়ে, সে আলো জ্বালিয়ে পড়ে, এইবার আমি শুধু বাঁচবো না, আমি গড়ব নিজেকে নিজের মতো করে। সে রাত থেকে প্রতিদিন নিজের কোর্সের ক্লাস করে অনলাইনে, মেয়েকে স্কুলে ভর্তি করায়, নিজের কাজে ফোকাস করে। শরীর ক্লান্ত থাকলেও মনের ভেতর একটু আগুন জ্বালতে থাকে। আমি যদি ভেঙে পড়ি, তাহলে আমার মেয়ের শিকড়ও মাটির নিচে হারিয়ে যাবে। ঠিক সেই সময় পুরনো স্বামী রাহুল আদালতের মাধ্যমে শিশুকন্যার কাস্টাডির দাবি জানায়। রাহুল এখন প্রতিষ্ঠিত, নতুন সংসার, চাকরি ও অর্থ সবই আছে। তার পক্ষে কাগজে কলমে সব যুক্তি। শ্রীময়ীর পাশে নেই কেউ, না পরিবার, না সমাজ, না কোনো সঙ্গী। শুধু আছে একটা ছোট্ট চাকরি, ভাড়া ঘর আর একরাশ ভালোবাসা, শ্রীনিকা। শুনানির দিন আদালতে দাঁড়িয়ে শ্রীময়ী কোনো চোখের জল ফেলেনি। তার ঠোঁট শক্ত, চিবুকুচু, চোখ অস্থির, কিন্তু তবুও রায় যায় রাহুলের পক্ষে। শিশুর ভবিষ্যতের নিরাপত্তার দিক বিচার করে
পিতা হেফাজত পাবে। এই ছিল রায়। শ্রীনিকাকে বুক থেকে ছিঁড়ে নেওয়ার মুহূর্তে শ্রীময়ীর চোখে জল আসে না। বুক ফাটা যন্ত্রণা বুকের মধ্যে চেপে নিয়ে সে মেয়েকে গভীরভাবে আলিঙ্গন করে ও বলে, কষ্ট পাস না সোনা মা, মা তো আছেই, মাঝে মাঝে মা যাবে তো দেখা করতে। আর আমার কাছে তো তোকে ভালো খাওয়ানোর পড়ানোর ক্ষমতা নেই, ওখানে গিয়ে তুই অনেক ভালো থাক সোনা। শ্রীনিকার ছোট্ট হৃদয় বোঝে না আদালতের ভাষা। সে চায় তার মাকে, মাকে না পাওয়ার যন্ত্রণায় কেঁদে ওঠে শিশু মন, বারবার মায়ের কাছে ছুটে যেতে চায়। কিন্তু রাহুল জোর করে শ্রীনিকাকে নিয়ে চলে যায়। শেষ। পরবর্তী অংশ শুনতে চোখ রাখুন সম্বিতা স্টোরিজ।